মেজর রশিদ আমার ভাইরা ভাই জি আমি হচ্ছে মেজর কালিম। আমাদের আজকের এই মিটিংটা দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মেজর নূর এই বৈঠক থেকে কিছু নতুন কথা আপনাদের শোনাবো। My name is মেজর বজলুল হুদা। Today or tomorrow আমরা আপনাদের একটা নতুন বার্তা দিতে যাচ্ছি। I mean new message for the nation. New message. ভাইরা আপনার মামা এত দেরি করছে কেন? উনি না এলে তো কিছুই হবে না। হ্যাঁ কিছুই হবে না। আরে উনি তো হচ্ছেন নাচের গুরু, আমাদের ভাবি প্রেসিডেন্ট। আমার মামার কিন্তু অনেক ব্যায়াম, অনেক মেরিয়া আছে, কথায় আছে বেটা মানুষটাকে ঠেকা হয়, হারাম করো হয়। আমার মা বুলবুলকে দেখলে আমাকে তাই মনে হয়। কুমিল্লায় নিজ গ্রামে একবার অনস্ত হয়েছিলেন আমার মামার খন্দকার মোস্তাক। হ্যাঁ আমার নাম মোস্তাক। কাজে কর্মে রাখেন আমি কোন ফাঁক সব বলে একেবারে সব সব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রেসিডেন্ট। আপনারা শুধু শুধু আর কি মারেন, এখনই কি আমি প্রেসিডেন্ট হয়ে গেছি নাকি? আরে হতে কতক্ষণ, আপনার ভাগ্নে যখন আছে আমরা যখন আছি সব চিন্তা। কি বলেন আপনারা? আমাদের টার্গেট হচ্ছে ওই বেটা মুজিব। And then you will be president. আহা বেশ বেশ বেশ। মুজিব হইব শেখ, মামা ধরব রে। আরে সব বলে আপনারা আমাকে আর লজ্জা দেবেন না? এত লজ্জার কি আছে? শেখ মুজিবের পতনের পর বলুন আর কে হতে পারে প্রেসিডেন্ট? তার সে যোগ্যতা আছে। তাছাড়া আমেরিকা পাকিস্তান তো আপনাকে প্রেসিডেন্ট বলে সম্বোধন করছে। তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। আর সেই জন্যই আমার পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার। কি মিষ্টি গন্ধ! ডলারের মিষ্টি গন্ধে আমি পাগল হয়ে যাব। শোনেন আরো ভালো খবর আছে। পাকিস্তান সরকার আপনাদের সবার জন্য প্রচুর অর্থ করে পাঠিয়েছে, আর আমেরিকা পাঠিয়েছে ডলার। তারা যে কোনো বললে আমি মুজিবের কাল্লা চাই। আপনারা জানেন কদিন আগে পাক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছিল, গোপনে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে? তিনি কি বলছেন জানেন? আমি আবার জাগ্রত করব মুসলিম লীগকে, সারা বাংলা আমি আবার পূর্ব পাকিস্তান বানাবো। নিজামী, গোলাম আজম ও আপনার অনুগত সৈন্যবাহিনীকে আপনি গুছিয়ে রাখবেন মিস্টার মুস্তাক। সিআইএর সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, বি রেডি ফর শেখ
এ সময় একটি বিনোদনের প্রয়োজন, ড্রিঙ্কস দরকার। সব হবে, সব হবে। তবে মদ্যপান হবে কিন্তু খাবারের সময়। এখন শুধু নর্তকের নৃত্য আর গান শুনে মনটাকে সান্ত্বনা দিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই বেটা মুখা, এই 1 নম্বর বস্তি আদিকে মাঠ দিয়ে দেয়। আমার মামা প্রেসিডেন্ট হচ্ছে, সব কাজ তো আমাকেই করতে হবে নাকি? আরে কোথায় বলে না, মামা ভাগ্নে যেখানে আপন নেই সেখানে। আমার চাটে গাইয়ারা বল, বউ বয়না জুট, বউ মারামারি জুট। Beautiful, beautiful. ভাইরা, সত্যি সত্যি তোমার সয়েজ আছে। কি গান গাইবো স্যার? মান্যবর প্রেসিডেন্ট, কি গান গাইবে আপনিই হুকুম করুন। আমার পছন্দের গান হচ্ছে, আমার পছন্দের গান হচ্ছে, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু খেলেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। পার হয়ে সুন্দর হয়েছে। এই নাও বক্সে। আমার নাম হচ্ছে মুস্তাক, কাজে কর্মে আমি রাখি না কোনো ফাঁক। যে কথা হচ্ছিল পাকিস্তান আমেরিকা, ওই শেখ মুজিবের মৃত্যু সংবাদ জানতে চাই। মনে করুন শেখ মুজিব শেষ হয়ে গেছে। শুধু মনে করলে হবে না, ব্যাপারটা কিন্তু এত ছোট নয়। আপনারা জিয়া সাহেব, খালেদ সাহেব ও প্রধান সেনা ওই সলিমুল্লাহর সঙ্গে আলাপ করেছেন।
স্যার সলিমুল্লাহর সঙ্গে আলোচনা করলে পুরো প্ল্যানটাই ভেস্তে যেতে পারে। ও সারা মজিবের এক নম্বর চামচা। সবাই শোনে, দেশের অবস্থা কিন্তু মোটেই ভালো নয়। চুরি, ডাকাতি, রাহাজানি বেড়েই চলেছে। আড়াই মন্ত্রীদের মন মেজাজ ভালো নয়, কারণ ওই মুজিব কঠোর ভাষায় বলে দিয়েছে কোন ঘুষ, তদবির, বাণিজ্য, সাধারণ প্রতি এসব চলবে না। আর তাহিরুদ্দিন ঠাকুর তো মুজিবের উপর রেগে বাগে একেবারে লাল হয়ে উঠেছে। ক্যান্টনমেন্টে শুরু হয়ে গেছে ক্ষমতার লড়াই, সবুর লড় মিছিল। এটা মেনে নিতে পারছে না ওই জিয়া। একটা কথা মনে রাখবেন, এই দলাদলি, এই সংঘাতের মধ্যেই আমাদের কাজ হাসিল করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, ওই দক্ষিণ এশিয়ার সের দুশ্মন হচ্ছে দুই ব্যক্তি। একজন হচ্ছে ওই ইন্দিরা গান্ধী, তাই বলছিলাম শুধু মুজিবকে নয়, মুজিবকে নয়, তার এই পুরো পরিবারটাকে একেবারে শেষ করে ফেলতে হবে। ওই 32 নম্বরের ধানমন্ডির একটা পুচকে বেঁচে থাকলেও সে একদিন আবেগ দেখানো চলবে না। মনে রাখবেন, কোন আবেগ দেখানো চলবে না। ওর পুরো পরিবেশটা একেবারে শেষ করে দিতে হবে। আর কোন সাক্ষী রাখাও চলবে না। ঠিক বলেছেন, কোন উইটনেস থাকবে না। আসুন আমরা সবাই এখন আমাদের ভাবি প্রেসিডেন্টকে অভিনন্দিত করি। বাংলাদেশ সরকারের মহামান্য নতুন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ। এইবার তুমি জীবনভর তুমি আমার সঙ্গে পলিটিক্স করেছো, এবার আমার পলিটিক্সে তোমাকে অনেক খাতো। আমি ভুলে যাইনি সেই অতীতের কথা। 49 সালে নারায়ণগঞ্জে যেদিন আওয়ামী মুসলিম লীগ গঠন হলো, শামসুল হককে করা হলো সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি হওয়ার কথা ছিল আমার। কিন্তু মুজিব তুমি কার সাজি করে সেই পোস্ট দখল করলে, আর আমার জায়গা হলো তোমার চুয়ান্নর নির্বাচনে যুক্তফ্রন্টের নমিনেশন থেকে আমাকে বাদ দেওয়ার পিছনে ছিল তোমারই কার সাজে। অথচ স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই দাউদকান্দি থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম।
শেখ মুজিব, তুমি সারা জীবন আমাকে বিষ নজরে দেখেছো। স্বাধীনতার পর ওই তাজউদ্দিনকে করেছো তুমি মাথার মনি, আর আমাকে করেছো তুমি অবজ্ঞা। তোমার আমার জীবনের সমস্ত হিসাব নিকাশ এবার আমি কড়াই গুন্ডায় করে নেব। এটা বন্ধ করো। হ্যাঁ, তাই আমার নাম খন্দকার মুস্তাক। সুইচ ওই শকুনের সাপে কখনো গরু করে না। যখন উঠবো তখন খেয়াল রাখবা, এখানে এইবার আমার কাজ 20 হইল মিনিট পুরো গেলে আবার চাপ দিবা, ঠিক আছে? ওই মুজিবের সঙ্গে চামচাগিরি করে ওই তাজউদ্দিনকে ওই মন্ত্রী সভা থেকে হটানো। আমি যখন উঠবো তখন তবেই আমার নাম হ্যান্ডে ধরো। মুস্তাক। ওটা খোলাই আছে। কাজে কর্মে রাখি না আমি কোন ফাঁক। ক্লিক করে বিদ্রোহ 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 আজ চারিদিকে চলে উঠেছে, চারিদিকে অশান্তির দাবানল। দেশ স্বাধীন হয়েছে, চারিদিকে সবাই খামচা খামচি করে মরছে, সবাই খায় খায় করছে, কেউ বুঝতে পারছে না কোথা থেকে দেব আমি এই গরিব দেশটাকে, কিভাবে নতুন করে করতে পারি তা নিয়ে কারো মাথা ব্যথা না। সবাই ছুটেছে শুধু স্বার্থের নেশা। তুমি যে পিতা, বাঙালি জাতির দুর্দশা চিরদিন তুমি নিজের কাঁধে বহন করে চলেছ। অন্ধকার পথে চলেছ মুক্তির আলো, সর্বহিংসা ধ্বংসের মতো তোমাকেই যে সবকিছু সইতে হবে। ঠিক ঠিক বলেছে রেনু। আমি যদি প্রথম থেকেই চোখ রাঙিয়ে ওদেরকে শাসন করতে পারতাম, স্নেহ ভালোবাসা যদি মন থেকে আমি ছেঁকে বিদেয় করে দিতে পারতাম, তাহলে হয়তো ওসব কথা বলে তুমি আর এখন মন খারাপ করো না। ভাগ্যে যা আছে তাই হবে। এখন আমি বলে একটা বিপদের মধ্যে আছি, তুমি আমাকে উদ্ধার করো। তোমার আবার কিসের বিপদ রেনু? চলো, আমাদের গ্রামে ওই পরাণ মণ্ডলের কথা তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, পরাণের কথা মনে থাকবে না? আরে ও বেটা তো সারাদিন আমাদের সঙ্গেই থাকতো, মিটিং মিছিলে যোগদান করতো। ওর মেয়ে শাহানার সঙ্গে আর রহিমের বিয়ে একেবারে পাকাপাকি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বিয়েটা হয়নি, এই তো। রহিম যুদ্ধে যাবার সময় মেয়েটিকে বলে গিয়েছিল স্বাধীন দেশের মাটিতে ওরা নতুন করে ঘর বাঁধবে। বাবা, চমৎকার চমৎকার। রহিম একটা ছেলে বটে, শাহানাকে সে না, রহিম শাহানাকে বিয়ে করেনি। কি বললে? শাহানাকে রহিম বিয়ে করেনি? কারণ রহিম নাকি গ্রামের কেউ কেউ বলেছে শাহানা মুক্তিযুদ্ধের সময় ওই খান সিনাদের আস্তানায় ছিল। ছিল, তাতে কি হয়েছে? তুমি তো বলছো কি হয়েছে, কিন্তু রহিম শাহানাকে মেনে নিতে পারছে না। মেয়েটি কয়েকদিন ধরে আমাদের বাসাতেই আছে, আমাকে আম্মা বলে ডাকছে আর পায়ে ধরে কাঁদছে আর শুধু বলছে আমার কপালে কে লেখেছিল আম্মা। শুনতে যাইবার সময় মা বরাবর হয়ে গেছিল, তোরে আমি বউ করে ঘরে লইয়া আর ওখানে আমার উল্টা শুনকাইতেছে। তোর মতো খারাপ মায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার কি হইব খারাপ না? আমার অপরাধটা কি? আপনারা কয়ে দেন, আব্বু আপনারা কয়ে দেন। কাঁদিস না বেটি, কাঁদিস না। আব্বু বলে যখন তুই আমাকে ডেকেছিস, তখন তোকে আর কাঁদতে হবে না, তোর মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো। এই তো আমার বাংলাদেশ, কি দুর্ভাগা আমরা।
একজন মুক্তিযোদ্ধা তার আদর্শকে ধরে রাখতে পারছে না, নির্যাতিতা মা বোনেরা তাদেরকে সম্মান দিতে পারছে না। আজ দেশের অবস্থা খারাপ, মায়েদের অবস্থা খারাপ। ভাইজান 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 একটা খারাপ সংবাদ। এইমাত্র সোভিয়েত দূতাবাসের একজন অফিসার এসে বলে গেল, খন্দকার মুস্তাক সাহেব সহযোগিতায় আপনাকে মারার পরিকল্পনা চলছে ভাইজান। সব বাজে কথা রে, সব বাজে কথা। আমাকে ওরা মারতে পারবে না, তুই ভুল শুনেছি। আমি তো কোনো ক্ষতি করি নাই কারো যে আমাকে ওরা মারবে। কিন্তু তুই হতভাগা, একজনকে হাত বড় করে ফেলে রেখেছিস। আর কি হবে রে, তার কি হবে? আমি একজনকে আদৌ বড় কথাটা বুঝলাম না ভাইজান। বুঝলি না, বুঝলি না তাই না? এই মেয়েটাকে চিনিস? মুক্তিযুদ্ধে যাবার আগে ওকে তুই কি কথা দিয়ে গিয়েছিলি? আমি আমি বলিসনি যুদ্ধের পর তোরা বিয়ে করবি, দুজনে মিলে সুখের নীড় রচনা করবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু 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 কি রে, কিন্তু কি? পরিষ্কার করে বল। যুদ্ধের পর বাড়িতে যখন আমি শুনলাম পরাণ মন্ডলের এই মেয়ে 9টি মাস পাকিস্তানের হেফাজতে ছিল, একসঙ্গে রাত কাটিয়েছে, আমি তখন মন থেকে ওকে ঘৃণায় লজ্জায় আমি ছেড়ে ফেলে দিয়েছি ভাইজান। আমি কি ইচ্ছে করে অবস্থানে গেছিলাম, ওরা অনেক কাজ দিচ্ছে, কত অত্যাচার সহ্য করছি। এরপরে আমার মুখে আমি এক কথা বলছিলাম, কবে দেশটা স্বাধীন হইব, কবে আমার মনের মানুষ আবার ফিরে আইব। না, আমি আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না ভাইজান। আমি যাই ভাইজান। তুই একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছিস, দেশের স্বাধীনতার জন্য। তোদের পাশাপাশি হাজার হাজার মা বোনেরা তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। এখন বল, তাদেরকে যদি আমরা গ্রহণ না করি তাহলে কি নিয়ে বেঁচে থাকবে ওরা? ওদের স্বপ্ন কি এভাবে অবহেলায় হারিয়ে যাবে? ভাইজান শত নির্যাতন সয়েও তুই একদিন ফিরে আসবি, এই আশায় সে বুক বেঁধে বসে আছে। আর সামান্য ঠুনকো অজুহাতে তাই তুই তাকে অস্বীকার করছিস? একজন মুক্তিযোদ্ধার আদর্শ এ হতে পারে না রহিম, এ হতে পারে না। আর বলো না ভাইজান, আর বলো না। গায়ের কিছু লোকের কথাই বিশ্বাস করে আমি সাহানাকে ভুল বলেছিলাম। তুমি তুমি আমার সেই ভুল ভেঙে দিয়েছো ভাইজান। আজ আমি অনুতপ্ত। তুমি তুমি আমাকে শাস্তি দাও ভাইজান, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি? তোর শাস্তি? তোর শাস্তি হলো, হ্যাঁ তোর শাস্তি হচ্ছে এই শাহানা আমার মেয়ে, আমার এই দক্ষিণী মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিলাম। এই তোর শাস্তি। ভাইজান আমার শাস্তি নাও ভাইজান, শাস্তি নয়, এমন পুরস্কার। এক বীরাঙ্গনাকে নিয়ে যাচ্ছে এক মুক্তিযোদ্ধা, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে ভাইজান? এসো এসো সাহারা, হাত ধরো। জীবনের ফুল এবার ফুল হয়ে ফুটো। আইসো, সুজনে আমারে সালাম করি। আইসো। তোমরা সুখী হও। যাও যাও রেনু, ওদের ভালো করে সাজিয়ে দাও গে। আয় মা, আমি তোদেরকে নিজের হাতে ভালো করে সাজিয়ে দিই। আয়। তার আগে আমরা বাংলার
কোথায় আছে? তাই না গো? হ্যাঁ গাও গাও। আরে ও আমার সোনার দেশে সোনার মানুষ গো, আত্মপরিজন রে লইয়া সুখে থাকো। আরে ও রাজপুরীতে বাজায় বাঁশি বেলা শেষের তার, পথে চলি সুধাই পথে কি নিলে তার দাম, দেখাবো যে সবার কাছে এমন আমার কি বা আছে, সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান। আসসালামু আলাইকুম লেডার। ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে আবার গান শুরু করেছিলেন? কবিগুরুর কবিতা পড়ছি। কবিতা পড়ছেন? হ্যাঁ, কবিতা অশান্ত মনকে শান্ত করে, বুঝলে? হ্যাঁ তা বুঝলাম, কিন্তু লেডার এদিকে চরম অশান্তি সৃষ্টি করেছে ওই তাজউদ্দিন নানা রকম কারসাজি করে আপনার নামে অপপ্রচার চালিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে একেবারে মন বিষিয়ে দিচ্ছে। ওই বেটাকে বানিয়েছেন আপনি অর্থমন্ত্রী, সারা দেশে হাহাকার হাহাকারি লেগে লেগে আছে। 30 পরের দাম তো একেবারে বেড়েই চলেছে, অথচ তার কোনো চিন্তা ভাবনা নেই। শুধু অর্থমন্ত্রীর উপর ভরসা করে থাকলে তো চলবে না, খেয়াল রাখবো, হ্যাঁ? দায়িত্ব আপনাদের সবাইকেই নিতে হবে। প্রায় গেলে রেকর্ড লাভ না পারলে আবার দেবো। আপনি কিন্তু বরাবরই ওই তাজউদ্দিনকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আপনার আজকে পেয়েই তো তাজউদ্দিন দিনের পর দিন বেড়েই যাচ্ছে। জানেন ম্যাডাম, এখন সে আপনাকেও সহ্য করতে পারে না। ওস্তাদ সাহেব, বলে কি না, মানুষের হয় প্রমোশন আর আমার হয়েছে ডিমোশন। ছিলাম আমি প্রধানমন্ত্রী আর মুজিব বানিয়েছে অর্থমন্ত্রী। বলে কিনা মুজিব, কেন মুজিব বঙ্গবন্ধু বলছে কি তোর মুখে পুকা পড়ে? ওস্তাদ সাহেব, আমাকে আপনি ক্ষিপ্ত করে তুলবেন না, ধৈর্যের একটা সীমা আছে। লিডার, আপনি আমাকে মারেন কাটেন, আমার গর্দান নেই, তা আমার সহ্য হবে। কিন্তু তাজউদ্দিন আপনাকে নিয়ে আর কি মারবে, এটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। আপনি তাজউদ্দিনকে যে শাস্তি দেবেন, এই তাজউদ্দিন আহমেদ মাথা পেতে অবনষ্ট মস্তকে শুনে মেনে নেবে। হ্যাঁ? একেবারে যেন সাধুগিরি ফল না, মনে হচ্ছে একেবারে ভাজা মাছটা উল্টে খেতে জানো না।
বলি অর্থমন্ত্রীর কোন দায়িত্বটা আপনি পালন করেছেন সাহেব? ছি, 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 ছি। এখনো ওই পদে বসে থাকতে আপনার আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? সারা জীবন আমি লেগে থেকে বঙ্গবন্ধুর সাথে থেকে একটা উচ্ছৃঙ্খল আর্মিদের চামচাগিরি করছে। তাজউদ্দিন সাহেব, মুখ সামলে কথা বলবেন মিস্টার ওস্তাদ। জেনে রাখবেন কোন অবস্থায় আপনি চোখ নামেন না। আইন তাজউদ্দিন আহমেদ এই মনে খোলা খেলা ছাড়া আর কাউকে সে ভয় করে না। সামনে বঙ্গবন্ধু আছেন, সারা জীবন তারা দেশে মাথা নত করে কাজ করেছি। কোনদিন কোনো যুব শক্তির কাছে হাত ফেরাইনি। আপনি মিস্টার ওস্তাদ মুক্তিযুদ্ধের সময় ভবনে পাকিস্তান এবং আমেরিকার সঙ্গে আঘাত করেছেন। যুদ্ধে কুৎসারণা করেছেন। বেশি চেঁচামেচি করলে আরো হাজার হাজার কুকীর্তি আপনার আছে। বলে নেবেন কিন্তু বের হয়ে যাবে। তাজউদ্দিন সাহেব, মোস্তাক সাহেব, আজ আমার বড্ড হাসি পাচ্ছে। কেন জানেন? আমারও বর্তমানে আপনারাই গঠন করেছিলেন মুক্তিযুদ্ধের প্রবাসী সরকার। সেই আপনারাই আজ স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে একে অপরকে সহ্য করতে পারছেন না। স্বার্থ হানাহানি আপনাদের মধ্যে যেন লেগেই আছে। এই জন্যই কি আমার দেশের মানুষ রক্ত দিয়েছে, মা বোনেরা ধর্ষিত হয়েছে? বলুন, জবাব দিন। আপনারা দিনের পর দিন আমাকে অতিষ্ঠ করে তুলছেন। তাহলে লোকেরা যা বলা বলি করছে তাই ঠিক? আপনাদের কারোর স্বার্থে কম পড়েছে? আমি জানি আপনারা কে কি করছেন, আপনারা কে কি ভাবছেন। বলতে পারি না, কারণ আমি যেদিকে তাকাই মনে হয় সবাই আমার আত্মীয়, ভাই, বন্ধু, আত্মার মানুষ। কাউকেই আমি কিছু বলতে পারি না, কারণ নবাব সিরাজউদ্দৌলার মতো বলতে হচ্ছে। পারি না কঠোর নই বলে, পারি না আমার দেহ মনে কেঁদে উঠে বলে। লিডার, আমার কোন কথাই আপনি যদি বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন তাহলে তাহলে আমি বড় করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নাম মোস্তাক, কাজে কর্মে রাখেন আমি কোনো ফাঁক। সব ব্যাপার ওই বন্দি ফিকির আমি সব বুঝি। আপনি যে বোঝেন সেটা যে আমরা বুঝি, সেটা কি আপনি বোঝেন মুস্তাক সাহেব? জি, একটা কথা মনে রাখবেন মুস্তাক সাহেব, এদেশের সত্যিকারের ইতিহাস যদি কোনোদিন লেখা হয় তাহলে বঙ্গবন্ধুর শেখ মুজিবুরের পাশে আর একটা নাম উজ্জ্বল হয়ে লেখা থাকবে, সে আমার তাজউদ্দিন। না বঙ্গবন্ধু না, নামের মোহ আমার কোনোদিন